This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। জামাই লাগবে জামাই। এত বড় সাইজের ইলিশ কিনছি। কত বড় ইলিশ? জামাই লাগবে। দেখো দেখো এই জামাই লাগবে না। জামাই লাগবে। সকাল সকাল আজব কাণ্ড পূর্ব বর্ধমানের গুসকরার হাটতলা বাস স্ট্যান্ডে। জামাই লাগবে জামাই। এত বড় সাইজের ইলিশ কিনছি। কত বড় ইলিশ? জামাই লাগবে। দেখো দেখো এই জামাই লাগবে না। এই তোকে একদম পছন্দ করেছে। জামাই লাগবে গো। মাগো আনাছি। এই তো আমাকে পছন্দ করো। তুই মুটটা না। জামাই চাই জামাই, লাগবে নাকি ফর্সা জামাই, কালো জামাই, মোটা জামাই? সাত সকালে ধোপদুরস্ত পাঞ্জাবি পাজামা পরে হাতে পুঁটি মাছ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন তিন যুবক। মাথায় সোলার মুকুট, সঙ্গে সেল 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 বলে ক্রেতাদের ভারী ডিসকাউন্ট দেওয়ার আশ্বাস। জামাই সেল, জামাই ভালো জামাই, ফর্সা জামাই, মোটা জামাই। কে লিবি আমার বড় বড় ইলিশ? জামাই, জামাই নেবে গো। জামাই, জামাই। ওরা তিনজন শুভজিৎ পাত্র, রোহন সাঁতরা, সোমনাথ পালিত। আমরা এই কারণে বেরিয়েছি যে যাদের জামাই নেই তারা যাতে জামাই ষষ্ঠী মানে আনন্দ করে করতে পারে, আমাদেরকে যাতে ভাড়া নিতে পারে। আমরা ডিসকাউন্টও দিচ্ছি। আমরা অনেকে খাসির মাংস না হলে জামাই ষষ্ঠী পালন হয় না, কিন্তু আমি ডিম ভাতে রাজি, এ নিরামিষেতে রাজি, আরে পুঁটি মাছেও রাজি। আমরা বড় বড় ইলিশ নিয়েছি, দেখুন ইলিশটাকে। আমরা গত 10 বছর ধরে বউ পাচ্ছি না, আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা নিজেরাই বিক্রি হব, একদম নিজেরাই বিক্রি হব। শেষ পর্যন্ত একজনের শিকে ছিঁড়তে ছিঁড়তেও আমি যাবো, আমি ডিম ভাতে রাজি আছি। ওকে নিয়ে যাও, তোকে নিয়ে যাবে বলছে, যা চলে যাও। জামাই বিক্রি হয়ে গেল, জামাই বিক্রি হয়ে গেল, আমার বাড়ি হচ্ছে এই তো এইখানে সামনে, তুই চলো না। আপনি কি জামাই কিনলেন? হ্যাঁ। কেমন লাগছে জামাই? মোটামুটি ঠিক আছে, চলবে। মোটামুটি ঠিক আছে, চলবে। মোটামুটি ঠিক আছে, চলবে। নিয়ে আসছে আজকে জামাই ষষ্ঠী দিনে। এইটুকু মাছ হবে না। আরে কি বলছে, এত বড় ইলিশ মাছটা? হ্যাঁ, এত সুন্দর সেন্ট বলো তো। এই যে এত বড় মাছটা আমি শাশুড়ি বাংলা দিচ্ছি না ভাই, কিন্তু এই এত বড় মাছটা আমাদের এত বড় মাছ হবে না। ওকে তো তোমার পছন্দ হয়ে গেল। তোমার আর কেউ নাই বন্ধু বান্ধবী? আমাকে দেখো একটু, আমার কি ফাটা কপাল, ফেভিকুইক দিয়ে লাগাবো? একটু বড় পছন্দ। আমি 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 কেঁদে ফেলবো, আমাকে নিয়ে চলো। হলি বার্তা শোনো, ও দেখতে ভালো, আমার রংটা হতে পারে কালো, কিন্তু মনটা ভালো। তোমার মনটা কিরকম? মনটা আমার কটা, তাই ছটা। এই যে ফসলা সব নিজে দেখলেন, এ বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। অনেক হাঁকাহাঁকি ডাকাডাকি ছোটাছুটি করেও কোনো বাড়িতে জামাই হয়ে যেতে পারলেন না এই তিনজন। এদের নাম শুভজিৎ, রোহন, সোমনাথ। এটা নিছক মজা, মানে এত কিছু, এত সিরিয়াস, এত কিছুর মধ্যেও তারা মজা করেছে, যে কারণে অনেকের বোর লাগলেও এই মজাটাও আমরা দেখালাম। গুসকরার তিন যুবকের এটা একেবারে যাকে বলে জমজমাট মজা। এটা জমজমাট মজা। কেন এটা দিয়ে আজকে ঠোঁট কাটা শুরু করলাম? তার কারণ ঠোঁট কাটায় তো খুব চাঁচা ছোলা ভাষায় সরাসরি সেই বিষয়গুলো চোখে আঙুল দিয়ে দেখাই, প্রশ্ন করি, আপনাদের প্রশ্নের প্রতিনিধিত্ব করি, আপনারা জানেন। কিন্তু এই ঘটনাটার সঙ্গে একটা ব্রিজিং করব আজকে। বোলপুরে এসডিপি অফিসে আজ যেটা হলো সেটাও তো নেহাত মজা নয়, বলুন। সকাল থেকে ভাবুন একবার,
সকাল থেকে ঢাকঢোল পিটিয়ে ঢাল তরোয়াল সব তৈরি করে বসলেন পুলিশ অফিসাররা। তারা কেউ হাঁকলেন না, তারা কেউ ডাক দিলেন না, তবে তাদের মনের মধ্যে ওই ছেলেটি যেরকম তার মন দেখাচ্ছিল, তাদের মনটা দেখা যাচ্ছিল, তাদের মনের মধ্যে হাঁকাহাঁকি চলছিল। তারা কি বলে হাঁকাহাঁকি করছিলেন? হ্যাঁ, ঠিকই আপনারা ধরেছেন, কেষ্ট কোথায়, কেষ্ট চাই, কেষ্ট। হ্যাঁ, কেষ্ট। কেষ্ট বললেই এখন আর বলে দিতে হয় না সে কে, অনুব্রত মণ্ডল। আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন, সে কারণে একটু রিলেট করলাম। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই এসডিপি অফিস, সেখানেও কিন্তু আজকে একটা প্রস্তুতি রয়েছে। যদি তিনি হাজিরা দিতে আসেন, সেই প্রস্তুতির জন্যই সকাল থেকে কিন্তু পুলিশ অফিসার যারা রয়েছেন তারা প্রত্যেকেই হাজির রয়েছেন এখানে। যদি তিনি এসে হাজির হন, হাজিরা দেন, তাহলে তার প্রশ্নপত্র, তার যাবতীয় সবকিছু প্রস্তুত রয়েছে। এই যে এসডিপিও অফিসের যে মেন গেট, সেই গেটে কিন্তু দেখতে পাচ্ছ ফোর্স মোতায়েন করা হয়েছে, যেটা ন্যাচারালি থাকে না অন্যান্য সময়। সকলেই অপেক্ষায় রয়েছেন যে অনুব্রত মণ্ডল আদৌ আসবে কিনা। কেষ্ট আসবেন সেটা নিশ্চয়ই কেউ ভাবেননি। গতকালের মতো আজও আইনজীবী পাঠালেন তিনি। সেই এক কথা, কেষ্টমণ্ডল অসুস্থ, সঙ্গে নতুন কথা এবার তিনি ষড়যন্ত্রের শিকার। ওই যে চক্রান্তের শিকার এটুকু বলছি। আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলেছি। আপনি পুলিশকে কি জানলেন একটু বলে দিন। আমরা জানি, যেটা জানিয়েছি সেটা অসুস্থ সেটা জানেন, অসুস্থ যেটা জানো না আইনের মোতাবেক জানি। কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করে না, তো অনুব্রত এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা ফলস। আরে এআই এর কাজটা যে হলেও যে যার বিরুদ্ধে অভিযোগ সেই তো বলছে আমি বলেছি, বেশি ওষুধ খেয়ে বলেছি। এখন ওষুধটা তরল ওষুধ না শক্ত ওষুধ না কি সেটা বলেন, আমি বলছি ওষুধ খেয়ে এরকম হয়ে গেছে। এইসব মহান পুরুষদের বেশি করে কথা বলা ঠিক না। গগন সরকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের নেতা ছিলেন। একসময় দাপিয়ে বেরিয়েছেন গোটা বিশ্ববিদ্যালয়। পরবর্তীকালে এই বিশ্ববিদ্যালয়েরই কর্মী হিসেবে কাজে যোগ দেন এবং এখন শিক্ষাবন্ধু সেলের তিনি রাজ্যের সভাপতি। তিনি সবসময় প্রায় ছায়াসঙ্গীর মতো থাকেন। তিনিই আজকে কিন্তু আইনজীবীর সঙ্গে গেছিলেন এসডিপি অফিসে এবং সেখান থেকে বেরোনোর সময় তিনি আইনজীবী যে কথা বলেছিলেন তার বাইরে গিয়ে তিনি যে কথা বলেন, দলের একাংশের চক্রান্ত, বিরোধীদের চক্রান্ত। এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আইসি বোলপুরের এগেনস্টে সবচেয়ে বড় রাগ তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন, আর কাজল শেখ কেন এটা লিক করে দিয়েছে। কিছুক্ষণ আগে যে খবর এসেছে সেটা হচ্ছে কলকাতার পথে বলা চলে কলকাতার দিকে যাচ্ছেন কাজল শেখ। তাহলে কোথাও কি কাজলের নামে গুরুতর কোনো অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডল? এর আগে স্বয়ং অনুব্রত মণ্ডল তিনি তার চিঠিতে, প্রথম যে চিঠিটা দিয়েছিলেন দুঃখ প্রকাশ করে, সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে এখানে ষড়যন্ত্র অর্থাৎ চক্রান্ত থাকতে পারে। তাহলে সেই চক্রান্তের তত্ত্বই কি অনুব্রত মণ্ডল এবং তার অনুগামীরা আনতে চাইছেন? পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই। পার্টিকে জানিয়েছিলেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল। দল যা করা না, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু হাঁটবেন। শুনলেন? আচ্ছা, সবই পার্টির নির্দেশে। বোলপুর থানার আইসিকে এই যে হুমকি দিলেন তিনি, তার স্ত্রী মাকে নিয়ে যে অশ্রাব্য ভাষায় কথা বললেন, পরপর দুদিন তিনি পুলিশের কাছে গেলেন না, সব পার্টির নির্দেশে করলেন। তাই তো বলছেন ওনারা, মানে অনুব্রতর অনুগত অনুগামীরা বলছেন সব নাকি পার্টির নির্দেশে। তাহলে এতদিন ধরে পার্টির নির্দেশেই তার যাবতীয় কুকথা চলতো, আজ পার্টির নির্দেশেই তিনি এসব করলেন। এবং তার এই টেলিফোনিক কনভারসেশন আইসির সঙ্গে, তার ফোনে এহেন কথাবার্তা সামনে চলে আসার পর দলের উপর মহল যে উষ্মা প্রকাশ করেছে, যেটা আমরা আপনাদের জানাচ্ছিলাম, নাম্বার 2 পর্যন্ত বিদেশ সফরে খবর নিয়েছেন। তাহলে এবার পার্টির নির্দেশে অন্য কিছু হবে, বুঝবো আমরা ইন ডিটেল কেষ্ট পরিস্থিতি বুঝবো। অনুব্রত আমাদের মুখ্যমন্ত্রীর অনেক ভেতরের কথা হয়তো জানেন মনে হয়, কারণ অনুব্রত যে ভাষায় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে, পুলিশের মাকে, পুলিশের স্ত্রীকে যে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন, যেটা এখন ভাইরাল হয়ে গেছে, তারপরেও কি করে আজকে প্রায় 72 ঘন্টা হতে চললে এখনো অব্দি অ্যারেস্ট হয়নি? তার মানে এটাই বোঝা যাবে
যে নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রীর কিছু বিষয় আছে যে কারণে উনি ভয়ে ওনাকে অ্যারেস্ট করতে পারছেন না। গতকালকেও কিন্তু তৃণমূলের যে জেলা বা পার্টি অফিস এখনো পর্যন্ত বোলপুরে, সেখানে বৈঠকে বসেছিলেন অনুব্রত মণ্ডল ছিলেন। সেই বৈঠকে প্রাক্তন নানুরের যে বিধায়ক ছিলেন তিনি ছিলেন, পাশাপাশি মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং অন্যান্যরা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ এরা ছিলেন, লয়াররাও ছিলেন, আইনজীবীরাও ছিলেন। কিন্তু এখনও জেলা তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত স্থির হয়ে আছে, আজকে তিনি হাজিরা দেবেন না এবং আজকে হাজিরা না দিয়ে আগামীকাল আদালতের দ্বারস্থ হবেন। আদালত থেকে জামিন নেওয়ার চেষ্টা করবেন, নিয়ম মাফিক যেমনভাবে জামিন নেওয়া যায় সেইভাবে জামিন নেওয়ার চেষ্টা করবেন। বলা চলে এখনও তিনি মচকাননি, এখনও তিনি চেষ্টা করছেন পুলিশের এই সামনে বসে কথোপকথন, জেরা বা নোটিশ এড়িয়ে আদালত থেকে রায় নিয়ে পুলিশের এই জায়গা থেকে কিছুটা দূরত্ব মেনটেন করে পুলিশের জায়গা নির্দেশ অনুযায়ী হাজিরা না দেওয়া, সেই জায়গাটাই তিনি ধরে রাখতে চাইছেন। কারণ কোথাও অনুব্রত মণ্ডলের যে জেলাতে একচ্ছত্র আধিপত্য, যে মান সম্মানের জায়গা, কোট আনকোট, সেই জায়গাটা তিনি বজায় রাখার চেষ্টা করছেন। আপনারা পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই পার্টি দল যা করা না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে কিন্তু হাঁটবে না। অনুব্রতর ছায়া সঙ্গী মানে অনুব্রতর অনুগত এই গগন সরকার, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, কেষ্ট যা করবেন দলের নির্দেশ মেনেই করবেন। আচ্ছা, তাহলে কি এটা ধরে নেব যে কেষ্ট যা করেছেন বা করছেন, মানে এখন যেটা করছেন, গতকাল আজকে নির্দেশ তিনি মানলেন না, হাজিরা দিলেন না, দলের নির্দেশ মেনেই করছেন, তাহলে কি সেটা ধরে নেব? যে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এই নিচেই তার পার্টি অফিস। বাড়ির নিচে তিনি বসেন, দৈনন্দিন কাজকর্ম করেন, যদি কেউ আসেন তাদের সাথে মিট করেন। দেখো, আমি দেখাবো ভিতরে তার অফিসের চেয়ার এখনও ফাঁকা পড়ে রয়েছে। দোতলা থেকে তিনি এখনও পর্যন্ত কিন্তু তার যে বাড়ির নিচের যে অফিস, সেই অফিসে কিন্তু এখনও পর্যন্ত তিনি নামেননি। অসুস্থ শরীর নিয়ে পার্টি অফিস যেতে হবে? লোকটার কোনো রেস্ট পাবে না? যে লোকটা বেড রিডেন তাকে সেই অবস্থাতেও মরতে পার্টি অফিস ছুটতে হবে নাকি? অনুব্রত মণ্ডল গতকালও জানিয়েছিলেন তিনি অসুস্থ, তারপরেও আমরা দেখলাম, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছিলাম অনুব্রত মণ্ডল তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং যথেষ্ট সুস্থ তাকে দেখে মনে হচ্ছিল অন্ততপক্ষে, এবং তিনি পার্টি অফিসে এলেন, পার্টি অফিসের ওপরে গিয়ে বসলেন। সেখানে আরও যারা নেতা রয়েছে জেলার, তারা কিছুক্ষণ পর সেখানে এলো, সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে তিনি সন্ধ্যা 7:30 থেকে 8টার দিকে তিনি পার্টি অফিস থেকে বেরিয়ে গেলেন। কারা কারা বৈঠকে ছিলেন? মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ তার ছায়াসঙ্গী, বোলপুর পুরসভার যিনি চেয়ারম্যান তার স্বামী এবং একদিকে কোর কমিটির সদস্য, অন্যান্য জায়গা থেকে খয়রাসোল থেকে ব্লক সভাপতি, বুথ সভাপতিরা এসেছিলেন। কালকের থেকে আজকে আরও অসুস্থ। এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, তার সঙ্গে কোনো তথাকথিত পজিটিভ মেডিকেল সার্টিফিকেট নেই। তাহলে কি ডাক্তার দেখানো হয়েছিল নাকি বেড রেস্টে চলে গেলেন? কার পরামর্শে? নির্দেশ যা, আমি নির্দেশের বাইরে যেতে পারবো না, আমি একটাও কথা আর বলতে পারবো না। এর আগেও বারবার হাজিরা এড়িয়েছিলেন সিবিআইয়ের অসুস্থতার কারণ দেখে, যে আমি অসুস্থ, আমার চিকিৎসা চলছে। এবার কিন্তু সেই একই ছবি, একই ঘটনার পুনরাবৃত্তি, একই নাটক। না, একই কোট আনকোট নাটক নয়। গতকাল কেষ্টর আইনজীবী পুলিশকে জানিয়েছিলেন কি তার মক্কেল অসুস্থ, তারপরও তার মক্কেল বুক ফুলিয়ে নির্দিষ্ট সময় পুলিশের সামনে দিয়ে দলের কার্যালয়ে গিয়েছেন। আমরা সবার আগে সেই ছবি আপনাদের গতকাল দেখিয়েছি। আজও কিন্তু একই অজুহাত তার আইনজীবী শুনিয়েছেন, কিন্তু আজ কেষ্ট বাড়ি থেকে বেরোননি। দলের নির্দেশ, ক্ষমা চাওয়া কেষ্টর অনুগামী এবং আইনজীবীরা আজ বাজারে নিয়ে এসেছেন কি নতুন ন্যারেটিভ। কখনো বলছেন এআই, আর এআই অজুহাতে কখনো বলছেন ষড়যন্ত্রের তত্ত্ব। এই এআই মানে আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিছুক্ষণ আগেই যখন আমি ফেসবুক লাইভ করছিলাম, আপনাদের সাথে কথা বলছেন, আপনাদের মধ্যেই একজন আমাকে লিখেছে, তার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। তিনি বলছেন যে এই এআই এর নাকি নতুন অ্যাব্রিভিয়েশন, এই এআই নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নয়, এই এআই নাকি অনুব্রত ইন্টেলিজেন্স। তারা বলছে জোকস অ্যাপার্ট। একটু শোনাই তাদের বক্তব্য। ওই যে চক্রান্তের শিকার, চক্রান্তের শিকার, সেটা কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা। বীরভূম জেলার তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা, তিনিও তার ফেসবুক পোস্ট করে তিনি আবার এটাকে শুধু এআই বলেই ক্ষান্ত হননি,
তিনি বারবার চ্যালেঞ্জ করেছেন লিটন হালদারকে, মানে বোলপুর থানার আইসিকে। এই মুহূর্তে বোলপুর থানার আইসির যে ফোনে আইসি কথা বলেছিলেন, রেকর্ড করেছিলেন, যে বিতর্ক এখন গোটা রাজ্য জুড়ে চলছে, সেই ফোন পুলিশ তদন্তের স্বার্থে সিজ করেছে। অনুব্রত মণ্ডলের ফোন কিন্তু এখনও পুলিশ পায়নি। ফলে তদন্তের স্বার্থে কোর্টে গেলেই কোর্ট জানতে চাইবে সেই ফোনটা তুমি পেয়েছো কিনা। ফলে পুলিশেরও কিন্তু আগ্রহ রয়েছে সেই ফোনটিকে সিজ করার। বলে দিচ্ছি ও বেল পাবে, দেখে নেবেন। আর আইসি বোলপুর সাসপেন্ড হবে। দেখুন, যত কষ্ট করেই হোক কেষ্ট নিজেকে বাঁচানোর চেষ্টা করবেনই। তৃণমূলের কাজই করবে। মাই কোয়েশ্চেন, আমার প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন, পুলিশ কি করছে, পুলিশ কি করবে? কেষ্টমণ্ডল সরাসরি এক পুলিশ অফিসারকে ফোন করে হুমকি দিচ্ছেন, তার মাকে স্ত্রীকে জড়িয়ে কদর্য মন্তব্য করছেন। কেষ্টমণ্ডলই করছেন সেটাও তিনি বলছেন, তার কারণ তিনি ক্ষমা চাইছেন, চিঠি লিখছেন। কিন্তু তারপরেও পুলিশ কি করছে? এ রাজ্যের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তার পুলিশরা কেষ্টমণ্ডলকে গ্রেফতার করতে পারছে না। কিসের ভয়, নাকি অন্য কোনো আশকারা? সব উত্তর সময় বলবে। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবে। না, কি হয়েছে, মানে ঘটনাটা কি? এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, ওর চুলের মুঠি ধরে গেলেও আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা, তোর 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। এক পুলিশ অফিসারকে এরকম কদর্য কথা বলার পরেও কেষ্ট টিকিটা পুলিশ এখনো ছুঁতে পারেনি। বিস্ময় বললেও কম বলা হয়। উল্টে তৃণমূল ছাত্র পরিষদ নেতা আজ টার্গেট করলেন বোলপুরের আইসিকে, লিটনকে কদর্য আক্রমণ করলেন, সরাসরি ভিডিও করে হুমকি দিলেন। কেষ্ট ছায়াসঙ্গী গগন সরকার তিনি তো বলেইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী কেষ্টমণ্ডল দল যা বলবে তাই করবেন, মানে তিনি বলছেন এগুলো সবই দলের নির্দেশ। শুনুন। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু পা হাঁটবে না। হতে পারে বিপদটা কেষ্টর, হতে পারে বিপদটা তৃণমূলের, কিন্তু একবার ভেবে দেখুন তার চেয়ে অনেক বড় বিপদ কিন্তু পুলিশের। নিশ্চয় আপনাদের মনে আছে, গোয়ালপুকুরে গুলি চালিয়ে প্রিজন ভ্যান থেকে পালিয়ে যায় এক আসামি, গুলিবিদ্ধ হয়েছিলেন 2 জন পুলিশ কর্মী। তারপর কি বলেছিলেন রাজ্য পুলিশের ডিজি, মনে করাবো। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। we are trained to fight this kind, we are basically trained for this. রাজীব কুমার যা বলেছিলেন তাই করেছিলেন, কিন্তু কোন রাজনৈতিক নেতা পুলিশ বাহিনীর এক অফিসারকে টেনে বের করে মারার হুমকি দিচ্ছেন, তার স্ত্রী মাকে টেনে কদর্য মন্তব্য করেছেন, তখন ডিজি কি করছেন? তাদের সেই ট্রেনিং কোথায় গেল? এক্ষেত্রে কোথায় গেল? চাকরি হারানো শিক্ষকদের লাথি মারা ট্রেনিং দিব্যি রয়েছে পুলিশের, লাঠি মেরেছে। ট্রেনিং আছে সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলনের নির্বিচারে লাঠি চালানোর। এখন কি করছে পুলিশ? ভাঙড়ের আইএসএফ এমএলএ ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকীকে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়ার ট্রেনিং রয়েছে পুলিশের। 42 দিন জেলবন্দি ছিলেন নওশাদ। এখন কি করছে পুলিশ? কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিতে গিয়ে তৎকালীন কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচি একটা বই পড়তে বলেছিলেন। শুনুন। আজকেও বড় বড় কথা বলছে, তার মেয়ের আত্মহত্যা নিয়ে আমি যদি জিজ্ঞেস করি কিছু বলতে পারবে? তার গাড়ির ড্রাইভারের আত্মহত্যা খুন নিয়ে যদি আমি বলি জোড়া খুন, কিছু বলতে পারবে? অনেক ঘটনা আমি জানি, আমাকে মুখ খোলাবেন না। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বলবো, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো অব্দি ভালোভাবে চেনেন না, সবার উচিত দীপক ঘোষের এই বইটা, মমতা ব্যানার্জি অ্যাজ আই হ্যাভ নোন হার অর দি গডেস দ্যাট ফেড, এই বইটাকে আমরা চাই পশ্চিমবঙ্গের সমস্ত দিকে এটা ছড়িয়ে দিতে। কৌস্তুভের প্রেস কনফারেন্সের 12 ঘন্টা যেতে না যেতেই পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করে আনে। ভাবুন একবার, পুলিশ সব পারে। শুরু এক্ষেত্রে পুলিশ করেছিল, কিন্তু
পুলিশের এক অফিসার, স্ত্রী, মা তাকে কদর্য ভাষা আক্রমণ করার পর কেন পুলিশ এক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে চেষ্টা করতে পারছে না, নিজেদের সামনে হাজির করতে পারছে না? গ্রেফতার করা তো অনেক দূরের কথা। নিচু তলার পুলিশ কর্মীদের মনের অবস্থা এই ঘটনার পর কি হতে পারে আমি অন্ততপক্ষে আন্দাজ করতে পারছি, সেইটুকু সংবেদনশীলতা আমাদের রয়েছে, আপনারও নিশ্চয়ই আছে। এই যে পুলিশ কর্মীরা রয়েছে, আইপিএস, নন আইপিএস, কনস্টেবল থেকে ডিজি, সিপি থেকে ওসি, এরা তাদের বাড়িতে যে মা আছে, স্ত্রী আছে, দিদি আছে, মেয়ে আছে, তাদের মুখোমুখি হচ্ছে না? বলছে না তারা এরপরও চাকরি করছো? বলছে না তারা যে এরপরও তোমরা কোনো ব্যবস্থা নিতে পারো না? এই পুলিশ কিন্তু বাংলায় ছিল না। তোলাবাজিতে বাধা দেওয়ায় হামলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। জলপাইগুড়ির বেড়ুবাড়িতে উত্তেজনা, হিমঘরে কর্মরত আইএনটিটিউ শিল্প শ্রমিকদের মজুরি থেকে তোলাবাজির অভিযোগ তৃণমূল প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আহত এক শ্রমিক, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ডোমকলে তৃণমূলের শহর সভাপতির বাড়ির সামনে বোমাবাজি, দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। শাসক নেতা কামরুজ্জামান মণ্ডলের বাড়ির গেটের সামনে সকেট বোমার চিহ্ন পাওয়া গিয়েছে, তদন্তে ডোমকল থানার পুলিশ। ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টিতে ফুঁসছে পাহাড়ের নদী। আলিপুরদুয়ারে ১ নম্বর ব্লকের শালকুমারের নদী গর্ভে তলিয়ে গিয়েছে আস্ত শিব মন্দির। আলিপুরদুয়ারে জয়গা, বিড়িপাড়া, মাদারিহাটে, টোটোপাড়া, তিতি, হাওড়ি নদীর জলস্তর বেড়ে গিয়েছে। এবার জগন্নাথ দেবকে নিয়ে ইসকনের রথ চলবে সুখোই টায়ারে। সুখোই যুদ্ধ বিমানের টায়ারে ভর করে রথ চলবে ধীর গতিতে। কলকাতা ইসকনের রথযাত্রায় গত ৪৮ বছর ধরে বোয়িং টায়ার ব্যবহার করা হচ্ছিল, এবার এই পরিবর্তন। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।